এখন খুবই করুণ অবস্থা। বুলেটের সামনে দাঁড়িয়ে আল্লাহ শহীদ এবং আহত যারা রয়েছে তাদের পরিবারদের নিয়ে কাজ করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে। অলরেডি আপনারা দেখেছেন যে সরকারের তহবিল থেকে 100 কোটি টাকা সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আহতদের দিন নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা তাদের কাছে জরুরি আর্থিক সহায়তাটা এখন পৌঁছে দিচ্ছি এবং আমরা দীর্ঘমেয়াদী তাদের পরিবারের পুনর্বাসন এবং যারা চোখ হারিয়েছে বা হাত পা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারদের কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ পুরা এই আন্দোলনের যে ইতিহাস ডকুমেন্টেশন তার স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশনটি কাজ করছে। পাশাপাশি সরকারের জায়গা থেকেও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো অব্যাহত থাকবে। যাচাই বাছাই চলছে এবং প্রাথমিক একটা তালিকা হয়েছে, কিন্তু এটা আমরা শেষ করে দিচ্ছি না। এখানে এন্ট্রি করার সুযোগ থাকবে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে। এই সুযোগটা পরবর্তী থাকবে, কারণ অনেকেই তো আসলে গুমও হয়েছে, অনেকের নিখোঁজ পাওয়া যাচ্ছে না। সো এটা একটা সম্পূর্ণ তথ্য আসতে হয়তো আমাদের সময় লাগবে, কিন্তু প্রাথমিক যে তালিকাটি, সেই তালিকায় একটা তো 707 জনের শহীদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অলরেডি আপলোড করা হয়েছে, যাতে সবাই মেসেজ দিতে পারে যে আরো কেউ শহীদ হয়েছে কিনা। আমরা সব জেলা প্রশাসকের কাছেও তথ্য চেয়েছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কাছেও তথ্য চেয়েছি, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটা তালিকা করেছে আবার 1400 জনের। তো সেইটা এখন ভেরিফাইড হয়ে সামগ্রিক তালিকাটা হচ্ছে। এই জিনিসটা ভারতের এভাবে বাদ খুলে দেওয়াটা উচিত হয়নি, যদিও তারা স্বীকার করেনি বাদ খোলার বিষয়টি। তো সেই বিষয়েও যে যৌথ নদী কমিশন রয়েছে সেখান থেকে আলোচনা হয়েছে, কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে, এবং এটা যাতে সামনের দিকে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য ভারতের সাথে কথা বলা হচ্ছে। একটা স্থায়ী সমাধান প্রয়োজন, কারণ এটা যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে, তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি সেই জন্য আমাদের বাঁধগুলাকে স্থায়ীভাবে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। এবং যে সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আছেন তিনিও নিয়ে আসবেন এবং এই বিষয়ে অভিজ্ঞদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। আর এখন মূলত আমরা যে পুনর্বাসন কার্যক্রমটা সেইটা কিভাবে দ্রুত গতিতে সম্পন্ন করা যায়। প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা, এবং তার সাথে যে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, তো স্কুল কলেজ খোলার ক্ষেত্রে, স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রীগুলো দ্রুত সরবরাহ করতে হবে। তো এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি, এবং এখানে বাজেট এস্টিমেশনটা হচ্ছে, সেটা সরকারের কাছে পাঠালে, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠালে সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল, এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না, এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয়, এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে, জেলা প্রশাসক আছে, তাদের সাথেও আমি কথা বলেছি, এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন, এবং আমরা এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকবে। পার্বত্য চট্টগ্রামে তো একটা দীর্ঘ সমস্যা বাংলাদেশে আছে সেখানে। তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে। এবং আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামের যেই সমস্যাটি নিয়ে কিন্তু আমাদের আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে যাবেন, এবং আমরা অভ্যন্তরীণভাবে সেটি সমাধানের চেষ্টা করছি।